আমার মুর্শিদ কিবলাজান হজরতে বাটপার তাহাজ্জুতি কাকারে নিয়া আর পারি না। কাকারে কতবার কইলাম যে কাকা আপনি আছেন চোরাবালির মধ্যে, যত লড়বেন তত হান্দাইবেন, যত লড়বেন তত হান্দাইবেন। তো আমার তাহাজ্জুতি কাকায় আমার কথা শোনে না। কাকায় শুনে ভুট্টু সাহেবের কথা, আর ওই ভুট্টু সাহেবের কথা শুই না কাকায় লারা দেয় আর ভিতরে হান দেয়, লারা দেয় আর ভিতরে হান দেয়। তো সর্বশেষ কাকায় আবার লারা দিছিল একটু, আবার ভিতরে হান দাইছে। এইবার ভিতরে হান দাইছে রাষ্ট্রীয়ভাবে। মানে এতদিন তো ধরেন আমগো দৌড়ানির উপরে কাকায় আসিল, তো এখন রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র এবার কাকারে দৌড়াইতেছে। তো এই যে এই নিবন্ধন জনিত একটা বিষয়, এটা তো আপনারা শুনছেন মনে হয়। কাকায় মানে সর্বশেষ রাষ্ট্রীয়ভাবে এখন আরো একবার গর্তে হান্দাইছে। তো যাই হোক, কাকায় যে গর্তে হান্দাইছে এটা তো কম বেশি সবাই জানেন। তো কিও কাকা, আপনার শরীর স্বাস্থ্যটা ভালো তো? নিবন্ধন টিবন্ধন পাইছেন নি? হ্যাঁ, যাই হোক, নির্বাচন কমিশনে যাইয়া তো ঠাপ দিছিলাম আপনারে। তো আজকে তো ঈদের দিন, ঠাপ টুপ দিলে কেমন দেখায়? আজকে একটু ঈদ মোবারক জানে কাকা, ঈদ মোবারক। এই অধমের ঈদ মোবারক গ্রহণ করেন কাকা। যাই হোক, মোকলেসুর রহমান ভাই ঈদ মোবারক দিয়েছেন। হ্যাঁ ভাই, ঈদ মোবারক। যাই হোক, কাকারেও ঈদ মোবারক দিয়া শুরু করি আর কি আজকে। তো কাকায় রাষ্ট্রীয়ভাবে যেই গর্তে যে হান দিয়েছে সেটা নিয়ে আজকে একটু হালকা লারা দেই, একটু হালকা আলোচনা করে নেই। তার আগে কাকার ঈদের দিন যেহেতু কাকারে ঈদ মোবারক দিছি, তাহলে কাকার ওই যে দালাল গুলারে একটু ঈদ মোবারক দিতে হয় না? তো কিও ডেস্টিনির ফারুকেরা, কি অবস্থা আপনি গো? হ্যাঁ, দিনকাল চলতেছে দিনকাল চলতেছে তো ভালো, মোটামুটি লাইট টেট লাগতেছে তো স্যাটে সুটে? হ্যাঁ, শুনলাম কালেকশন টালেকশন নাকি ইদানিং কমে গেছে। মানে আমগো চোদনে নাকি আপনাকে কালেকশন টালেকশন এখন খুব একটা নাই। গোপন সূত্রে, অতি নির্ভরযোগ্য সূত্রে খবর পাইলাম আর কি, যে এবারের ঈদে বলে কালেকশন বলে ভালো হয় নাই খুব একটা। এই কারণে অনেক দালালের পকেটে ওই রকম আশানুরূপ টাকা টুকা ঢুকে না, এই জন্য মন খারাপ। যাই হোক, এই সামনে আরো দুর্দশা আইতেছে এই বাটপাড়ার দালাল গুলার। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, নাথিং গোজ আনপেইড। 13 বছর, এই 45 লাখ মানুষের জীবন থেকে 13 বছরের 26টা ঈদ কাইরা নিছে এই বাটপার এবং তার দালাল গোষ্ঠী। এই কারণে আগামী দিনগুলোতে তাদের জীবনে চলবে এই ধরনের লাথি উষ্টা, আর সেই ধরনের অপমান অপদস্থ হওয়ার সময় দালাল গোষ্ঠীর আসতেছে। যাই হোক, ঈদের দিন, মহব্বতের দিন, আনন্দের দিন, ওদিকে আর গভীরে গেলাম না। তো দালাল গোষ্ঠীরও একটু ঈদ মোবারক দেওয়া লই। ঈদ মোবারক লন, ঈদ মোবারক। টাকা টুকা তো এই ঈদে খুব কামাইতে আর নাই, কালেকশনও বলে খুব একটা বেশি হয় নাই। তো ঈদ মোবারকটাই লন আর কি। যাই হোক, কাকায় যে রাষ্ট্রীয়ভাবে যে একটা গর্তে হান্দাইছে সেটা নিয়ে আজকে একটু আলাপ করি। কাকার পুরা বিষয়টা, নির্বাচন কমিশন যে কাকায়ের যে ধইরা ফেলাইছে, কাকায় যে বাটপার, এটা নির্বাচন কমিশনে যে ধরতে পারছে, এই জন্য আজকের এই ঈদের দিনে বাংলাদেশের রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ সংস্থা বাংলাদেশ নির্বাচন কমিশন এবং এই নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলের প্রতি একজন বিনিয়োগকারী হিসেবে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং একই সাথে সেলুট এবং ঈদ মোবারক জানাই। যে বাটপারকে যে তারা নিবন্ধন দেয় নাই, আমাদের ৪৫ লক্ষ বিনিয়োগকারীর স্বার্থের কথা বিবেচনা কইরা ওনারা যে বাটপারকে নিবন্ধন দেয় নাই, এই জন্য নির্বাচন কমিশনকে আবারও ধন্যবাদ। তো যাই হোক, নির্বাচন কমিশন কাকারে যে লাভ লেটারটা দিছে, নির্বাচন কমিশন তো কাকারে আবার খুব মহব্বত করে, কাকারে ভালোবাসে। তো নির্বাচন কমিশন কাকারে যে মহব্বত করে লাভ লেটারটা দিছে, চলেন আজকে এটা একটু পড়ি, কাকারে কি লেখছে হেরা। আসেন এটা একটু দেখি। তো আমার কাছে তো এগুলা কম বেশি আয়া পরে আর কি, চেপা চাপা দিয়া যেমনি হোক। তো যাই হোক, একটু পয়রা শুনাই আপনি করে। হ্যাঁ, কাকারে কি কইছে নির্বাচন কমিশনে। বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবালয়।
তারিখ 16 মার্চ 2026। মানে নির্বাচন কমিশন কাকারে লাভ লেটারটা দিছে কবে? 16 মার্চ 2026। কি লেখছে? বিষয়: বাংলাদেশ আম জনগণ পার্টি নামীয় দলের নিবন্ধনের আবেদন নামঞ্জুর প্রসঙ্গে কাকার আবেদন কি হয় নাই? মঞ্জুর হয় নাই, নামঞ্জুর করে দিছে আর কি। এরপরে ওই যে বিভিন্ন স্মারক টারক দিছে, এটা আর পড়লাম না, পরের পাতায় জায়গা। কি লেখছে নির্বাচন কমিশন দেখেন, লিখছে: উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে বাংলাদেশ আম জনগণ পার্টি কর্তৃক 22 সেপ্টেম্বর 2025 22 জুন 2025 তারিখে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর, ভাইজান ফোন দিয়েন না প্লিজ, একটু পরে ফোন দিয়ে না, লাইভটা শেষ করে লই। মানে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 90-এর খ 1-এর ক ই এর শর্তে দাখিলকৃত আবেদন নির্বাচন কমিশন কর্তৃক যাচাই করা হয়। উক্ত আবেদনে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008-এর নিম্নোক্ত শর্তাদি পালনে ঘাটতি দেখা যায়। আরো কি কি বলতেছে? কি কি ঘাটতি? ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বা সমমানের কমিটির সদস্য তালিকার নাম, পদবি এবং মোবাইল নাম্বার থাকলেও এনআইডি নাম্বার সম্বলিত তালিকা সংযুক্ত করা হয় নাই। তার মানে কাকারে নিবন্ধন যে দেয় নাই, তার অনেকগুলো কারণের প্রথম যে কারণটা সেটা হলো এই কেন্দ্রীয় কমিটি যে করছে ওই যে কাকার এক মূর্খচোদা দালাল চারঘাটের এক গাঞ্জুট্টি লেখছে, অন্তত ঈদের দিন এসব নোংরামি বাদ দেন। এটা নোংরামি করতেছি কই? রাষ্ট্র যেই চিঠি দিছে কাকারে, যেই মহব্বতের লেটার দিছে, সেই মহব্বতের লেটার পড়তেছি। এটা তো আমি বানাই কিছু কইতেছি না, রাষ্ট্র যা কইছে সেটা কইতেছি। তো এটা সমস্যা কি? তো যাই হোক, এই কেন্দ্রীয় কমিটি যেটা করছে কাকা, এই কেন্দ্রীয় কমিটির এনআইডি নাম্বার, যারা যারা কেন্দ্রীয় কমিটিতে আছে তাদের এনআইডি নাম্বার নির্বাচন কমিশনে জমা দেয় নাই। দেখেন, বুঝতে পারছেন তো কেন নিবন্ধন দেয় নাই? এটা একটা কারণ। আরো কি কি কারণ? খ, 103টি থানা উপজেলা দপ্তরের তথ্যাদি দাখিল করা হয়, যার মধ্যে 84টি উপজেলায় 200 ভোটারের তালিকাভুক্তির দলিল দাখিল ছিল। বাকি 19টি উপজেলায় প্রদত্ত ভোটারের তথ্য নিম্নরূপ। মানে নির্বাচন কমিশনের একটা আইন আছে যে একটা নির্দিষ্ট উপজেলা পর্যন্ত প্রত্যেক উপজেলায় 200 করে ভোটার থাকতে হবে। তো সবগুলা জেলায় 200 দিতে পারে নাই কাকায়। বদরগঞ্জে দিছে 167, কোতোয়ালি মেট্রোপলিটন, রংপুর 180, কালীগঞ্জে 196, রায়পুরা 196, বরিশাল 186, আদিতমারি 144। এভাবে অনেকগুলো উপজেলায় যেখানে 200 ভোটারও কাকার নাই। কি এর 200 ভোটার? এখানে কোনো ভোটারই নাই। একটু নিচে আইতেছি আমি, ব্যাখ্যায় বুঝবেন নির্বাচন কমিশন যে কিভাবে ধরছে কাকারে। যাই হোক, 3 নম্বর পয়েন্ট, নিবন্ধনের জন্য যে শর্তাধীনে আবেদন করা হয় তা নিবন্ধন ফর্ম 1-এ উল্লেখ ছিল না। তার মানে কি, এই নিবন্ধন ফর্মে ওইটা উল্লেখ ছিল না। 4 নম্বর, গঠনতন্ত্রে কি কি অসঙ্গতি পাইছে নির্বাচন কমিশন? 1, কেন্দ্রীয় কমিটি সহ সকল পর্যায়ের কমিটিতে সদস্য নির্বাচনের বিধান রাখা হয় নাই। 2, গঠনতন্ত্রে কেন্দ্রীয় কমিটি সহ সকল পর্যায়ের কমিটিতে ন্যূনতম 33% সদস্য পদ মহিলাদের জন্য সংরক্ষণের লক্ষ্যমাত্রা ধার্য করার বিধান রাখা হয় নাই। 3, গঠনতন্ত্রে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা ছাত্র, বিভিন্ন পেশার সদস্য এবং আর্থিক, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের সমন্বয়ে সহযোগী বা অঙ্গ সংগঠন না থাকার বিধান উল্লেখ করা হয় নাই। কি কি কারণে নিবন্ধন দেয় নাই বুঝতেছেন তো? আরো মেজর কারণ আছে, এটা পরে আইতেছি। আচ্ছা, এরপরে কি কি কারণে নিবন্ধন দেয় নাই? দলটির কোনো দলিল বা কার্যক্রম সংবিধান পরিপন্থী নয় এবং দলে বাংলাদেশ কোলাবোরেটর স্পেশাল ট্রাইব্যুনালস অর্ডার 1972 এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর অধীনে দণ্ডিত কোনো ব্যক্তি নেই, এই মর্মে কোনো প্রত্যয়নপত্র দেওয়া হয় নাই। মানে নির্বাচন কমিশন বলতেছে যে এই যে কাকার এই দলের পক্ষ থেকে, মানে তার দলে কোনো দণ্ডিত ব্যক্তি নাই, এরকম কোনো প্রত্যয়নপত্র দেওয়া হয় নাই। তো এখন আমগো কথা হইলো, প্রত্যয়নপত্র কি দেওয়া হইব? কাকা এই দলের যে প্রধান, কাকাই তো বড় বাটপার, বড়ই দণ্ডপ্রাপ্ত। তো যেই দলের প্রধানই দণ্ডপ্রাপ্ত ফৌজদারি মামলায়, হ্যাঁ আবার কি আমার দলে কোনো দণ্ডিত লোক নাই এই কথা কইয়া নির্বাচন কমিশনের প্রত্যয়নপত্র দিব না, দেয় নাই। এটি তো স্বাভাবিক। তারপরে আরো কি কি কারণ দেখাইছে?
15 দিনের মধ্যে উপরে বর্ণিত শর্তাবলী প্রতিপালনের সমর্থনে উপযুক্ত দলিল সরবরাহ সহ অন্যান্য ত্রুটি সংশোধন পূর্বক নির্বাচন কমিশন সচিবালয়ে দাখিল করার জন্য অনুরোধ জানানো হইলেও নিবন্ধনের আবেদন এবং আবেদনের সাথে দাখিলকৃত দলিলের তথ্য নির্বাচন কমিশনের সচিবালয়ের অধীনে মাঠ পর্যায়ের অফিসসমূহে যাচাই করা হয় মর্মেও দলটিকে জানিয়ে দেওয়া হয়। এছাড়া উক্ত পত্রে আরও উল্লেখ করা হয় যে নির্ধারিত সময়ের মধ্যে উপরোক্ত শর্তাদি পালনে ব্যর্থ হলে দলটিকে নিবন্ধনের অযোগ্য বলে গণ্য করা হবে। তার মানে নির্বাচন কমিশন আগেই কিন্তু কয়ে দিছে যে কি কি কারণে নিবন্ধন দিবে না। আমাদের দিনাজপুরের বিরামপুর থেকে আমাদের পিএইচডি বেলাল খসরু চৌধুরী লিখছেন, আপনাকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। এই আমাদের কেরানীগঞ্জের হজরত আলী ভাই, পিএইচডি হজরত আলী ভাই ঈদ মোবারক দিচ্ছেন। আলী ভাই লেখছে খোঁজ নিয়ে দেখেন কাকাই ভোটার হয়েছে কিনা। আলী ভাই, আমার ধারণা কাকাই কি ভোটার হইব। হ্যাঁ, তো ধরেন দ্বৈত নাগরিক, ভোটার মোটার তো পরে, ওর তো ধান্দাবাজি, ভোট করার তো নিয়ত আসিল না, নিয়ত আসিল পিঠ বাঁচানি আর কি। যাই হোক, তাহলে আরো কি কি কারণে নির্বাচন কমিশন নিবন্ধনটা দেয় নাই দেখেন। এই যে দ্বৈত নাগরিকের কথা আলী ভাই কিন্তু বলছে, ধন্যবাদ ধন্যবাদ। আরো কি কি কারণ আছে? চাহিত দলিল বা কাগজপত্র গণপ্রতিনিধিত্ব আদেশ 1922 এর 90 এর খ 4 অনুসারে দলটির দাখিলকৃত কাগজপত্রের দলিলের সঠিকতা যাচাই বাছাইয়ের জন্য মাননীয় নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেন। উক্ত নির্দেশনা মোতাবেক কেন্দ্রীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে সরেজমিনে তদন্ত ও অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে দায়িত্ব প্রদান করা হয়। তদন্ত কার্য সম্পন্ন করে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে দাখিল করেন। কি কি প্রতিবেদন দাখিল করেন আসেন এই পয়েন্টগুলা দেখি। আমাদের থেকে উত্তরা থেকে রাসেল হাসান টিপু ভাই, আমাদের একজন ডেডিকেটেড লিডার, ঈদ মোবারক জানাইছেন। টিপু ভাই ঈদ মোবারক। কি কি অসঙ্গতি আসেন এগুলো আমরা দেখি। মানে নির্বাচন কমিশন কাকারে কেন নিবন্ধন দেয় নাই, কাকায় যে হুদাই হাউকাউ করলো একটা বক্তব্যে শুনলাম, এটা পরে আইতেছি, কেন দেয় না এটা যুক্তিসঙ্গত কারণ আছে। দেখেন এগুলা কি কি আরো দেখি। মাঠ পর্যায়ে তদন্ত কর্মকর্তাগণ কর্তৃক প্রেরিত তদন্ত প্রতিবেদন পর্যালোচনায় দলটির কেন্দ্রীয় পর্যায়ের তথ্য সঠিক পাওয়া গেলেও সরবরাহকৃত 25টি জেলার মধ্যে 20টি জেলায় সঠিক কার্যকর অফিস থাকার তথ্য পাওয়া যায় এবং বাকি জেলাগুলোতে অফিসের কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। বুঝতে পারছেন? এরপরে কি লেখা আছে? সরেজমিনে যাচাইয়ে নিবন্ধনের শর্তানুযায়ী 103টি উপজেলা অফিসের মধ্যে 99টি উপজেলায় 200 জন ভোটার সদস্য থাকার তথ্য পাওয়া যায়। অবশিষ্ট জেলা বা থানায় সঠিক কার্যক্রম এর অফিস এবং 200 জন ভোটার থাকার সদস্য পাওয়া যায়নি। আর কি কি আছে? পরবর্তীতে মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক 5 নম্বর ক্রমিকের মাধ্যমে বাংলাদেশ আমজনগণ পার্টি নামীয় দলটির কেন্দ্রীয় জেলা ও উপজেলা থানা পর্যায়ে দপ্তরের অস্তিত্ব ও কার্যকারিতা নির্ণয়ের জন্য অধিকতর তদন্তের জন্য মাঠ পর্যায়ে টিম প্রেরণ করা হয়। মাঠ পর্যায়ের তদন্ত কর্মকর্তাগণ অধিকতর তদন্ত প্রতিবেদন শেষে কেন্দ্রীয় পর্যায়ের তথ্য সঠিক পেলেও সরবরাহকৃত 25টি জেলায় অফিসের তথ্য পাওয়া যায় এবং বাকি বেশ কয়েকটি জেলায় অফিসের তথ্য পাওয়া যায়নি। আরও কি কি আছে? রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008 বিধির 7(2) খ অনুযায়ী উক্ত দলের নিবন্ধনের বিষয়ে কারো কোনো আপত্তি আছে কিনা তার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে উক্ত দলের নিবন্ধনের বিরুদ্ধে 13টি আপত্তি পাওয়া যায়। আপত্তি আরও বেশি, ওইগুলো হয়তো বা সময় মতো নির্বাচন কমিশন পর্যন্ত পৌঁছায় নিয়ে প্রায় 200-250 মতো আবেদন পড়ছে আর কি। যাই হোক, এরপরে আরও কি কি কারণে নির্বাচন কমিশন নিবন্ধন দেয় নাই, সামনের কারণগুলো কিন্তু আরও ইম্পর্টেন্ট। কাকাই যে বাটপার, নির্বাচন কমিশন কিন্তু ধরে ফেলছে। আসেন আলোচনা করি, বুঝবেন। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008 বিধির 7(2) খ অনুযায়ী বাংলাদেশ আমজনগণ পার্টি নিবন্ধনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ধরন এবং এই দলের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের ভাবমূর্তি ও প্রতারণামূলক কর্মকাণ্ড নিয়ে সমাজে ব্যাপক আলোচনা থাকায় অভিযোগসমূহ স্বতন্ত্রভাবে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমিশন কর্তৃক স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরকে
স্মারকমূলে দায়িত্ব দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রোক্ত ক্রম 8-এর স্মারকমূলে প্রাপ্ত আপত্তির সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন প্রেরণ করে। এবার আসেন দেখি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাকারে কি লাভ লেটার দিছিল আর কি, কাকার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি কইছে শোনেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন নিম্নরূপ। কি? বাংলাদেশ আম জনগণ পার্টি নামীয় দলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন একজন দ্বৈত নাগরিক এবং প্রাথমিকভাবে আরও জানা যায় উক্ত বিষয়ে গোপনীয় এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উনি বাংলাদেশ ও কানাডার নাগরিক। কে কইতেছে এটা? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত টিম কইতেছে এটা। আরও কি বলতেছে? উনি ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালীন 4200 কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিং মামলায় আদালত কর্তৃক দণ্ডিত একজন আসামি। এই বাটপারকে বলতেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরও বলতেছে যে এবং উনি এই মামলায় 12 বছর 3 মাস কারাদণ্ড ভোগ করেছেন। তার মানে দেখেন তো, মাশাল্লাহ, আমগো স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোটামুটি কাকারে কি সার্টিফিকেট দিচ্ছেন তো, সার্টিফিকেট দিছে বুঝছেন তো, বিশাল সার্টিফিকেট, মানে কাকারে মারাত্মক সার্টিফিকেট, যে এত বড় বাম্বুওয়ালা সার্টিফিকেট যে হ্যাঁ হলো দ্বৈত নাগরিক, হ্যাঁ হলো বাটপার, অপরাধে দণ্ডিত এবং 12 বছর 3 মাস জেল খাটছে। এটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্টিফিকেট। কাকায় আসলে যে এখন যে আপনার প্রমাণিত বাটপার, এটা বুঝছেন তো, একদম রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বাটপার। আরও কি কইছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়? 1/3 জেলা ও 103টি উপজেলা অফিসের ভাড়ার চুক্তিপত্র এবং প্রতিটি উপজেলায় 200 জন সদস্যের তালিকা যা দেয়া হয়েছে তার অধিকাংশই ভুয়া, জাল ও কাগজে কলমে সীমাবদ্ধ। বুঝছেন তো, নির্বাচন কমিশন কিন্তু ঠিকই ধরতে পারছে। আরও মজার কিছু বিষয় আছে। আরও কি কি? ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ মানে যে ডিএসবি আর কি, সিটি স্পেশাল ব্রাঞ্চ মানে সিএসবি হতে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় কমিটি সহ একটি সক্রিয় কেন্দ্রীয় অফিস যার ঠিকানা 37/2 পুরানা পল্টন ফায়ানাস টাওয়ার, 2য় তলা, বক্স কালভার্ট রোড, ঢাকা 1100 এর সত্যতা পাওয়া গেলেও 24টি জেলার মধ্যে 8টি জেলায় দলীয় অফিস পাওয়া গেছে এবং 103টি উপজেলা এর মধ্যে 37টি জেলায় দলীয় অফিস এবং 43টি দলীয় অফিসের তথ্য ও ন্যূনতম 200 ভোটারের তালিকাভুক্তির তথ্য সঠিক পাওয়া যায়। তার মানে বাকিগুলাতে সঠিক পাওয়া যায় নাই। আরও কি কি বলতেছে? এইখানের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। দেখেন, আমরা যে অভিযোগগুলা করছি, নির্বাচন কমিশনও কিন্তু সেম অভিযোগগুলাই কিন্তু তাদের বক্তব্যে তুলে নিয়ে আসছে। কি সেটা? দলটি কর্তৃক প্রতিটি উপজেলায় যে 200 ভোটারের সমর্থন সমন্বিত তালিকা প্রদান করা হয়েছে, যার অধিকাংশ ব্যক্তি তাদের নাম অন্তর্ভুক্তির বিষয়ে অবগত নন। সঠিক। আমি এবং আমরা অনেকেই কিন্তু কইছিলাম যে বাটপারে কি করছে জানেন, তার ওই দালাল গুলারে দিয়া ওই যে ফোন করে কি কইছে জানেন, আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে মিথ্যা তথ্য দিছে। কি তথ্য জানেন? কইছে ভাই আপনার নাম আর আপনার মোবাইল নাম্বার আর আপনার ভোটারের এনআইডি কার্ডের ছবিটা দেন। কেন? কারণ ডেস্টিনির টাকা ফেরত দেওয়া হইব। এই কথা বইলে অনেকের কাছ থেকে নাম, মোবাইল নাম্বার এবং ভোটার আইডি কার্ড নিছে বাটপারে। এই নাম্বারগুলা নিয়ে এইবার নির্বাচন কমিশনে ভোটার হিসেবে জমা দিয়ে দিছে। অনেকে কিন্তু এটা জানেও নাই। এই কথাটাই নির্বাচন কমিশন বলছে। তার মানে নির্বাচন কমিশন ওর এই বাটপারিও কিন্তু ধরে ফেলছে। আরও কি বলছে নির্বাচন কমিশন? এমনকি এই সকল ভোটারেরা তাদের দলের নাম সম্পর্কেও জানে না। মানে দলের নাম জাম জনগণ পার্টি, এটাও অনেকটা যায়। কারণ কি? ডিস্ট্রিবিউটরদেরকে টাকা ফেরতের কথা বইলা দলিল আদি এবং ডকুমেন্টস নিয়ে আম জনগণের ভোটার বানাইয়া নির্বাচন কমিশনে জমা দিয়ে দিছে এই বাটপারের গোষ্ঠী। বুঝতে পারছেন? তালিকা প্রণয়নের ক্ষেত্রে ডেস্টিনির সদস্যদের এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে এবং একই মোবাইল নম্বর একাধিক ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। দেখছেন, নির্বাচন কমিশন কিন্তু এরা তো ঘাস খায় না, এদের মাথায় গিলু আছে। এরা ওই কাকার আর মূর্খচোদা দালালগুলোর মতো তো বেকুব না, এদের মাথায় গিলু আছে। তো দেখেন, এরা কিন্তু এটাও ধরে ফেলাইছে যে ডেস্টিনির সদস্যদের এনআইডি কার্ড নিছে আর এদের একজনের একাধিক মোবাইল নাম্বার ব্যবহার করছে। দেখেন, এই সেম অভিযোগটা কিন্তু আমরাও তুলছিলাম শুরুর দিকে, মনে আছে? আমরা এই অভিযোগটা তুলছিলাম না যে বাটপারে তার দালাল গোষ্ঠী দিয়ে বিভিন্ন জায়গায় ফোন দিতেছে, দিয়ে কইতেছে ডেস্টিনির টাকা ফেরত দেওয়া হইব, এনআইডি কার্ড দাও, মোবাইল নাম্বার দাও, এইসব বইলা মানুষের ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে তথ্য নিয়ে হ্যাঁ করে ভোটার বানাইয়া নির্বাচন কমিশনে জমা দিছে। কইছে এই যে এরা আমগো ভোটার। এই কথাটা কিন্তু এখানে চলে আসছে। নির্বাচন কমিশন কিন্তু এটাও ফাইন্ডিংস, নির্বাচন কমিশনের ফাইন্ডিংসগুলো খেয়াল করছেন কি গুরুত্বপূর্ণ, টু দ্য পয়েন্টে তারা কিন্তু কাকারে সাই দিয়া ধরছে একদম। আরও কি কি কথা বলছে?
নির্বাচন কমিশন এবার বলতেছে ফাইনালি ফাইন্ডিংস দিতেছে, মানে কাকারে ঠাপ দিতেছে আর কি, ফাইনালি যে কি কি কারণে নিবন্ধন দিল না। 1 নাম্বার, আপনার বিষয়ে যে আপত্তি অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সত্য। দেখেন নির্বাচন কমিশনের স্টেটমেন্ট, দ্যাট ইজ নির্বাচন কমিশনস ফাইন্ডিংস, এরা কিন্তু এগুলো শেয়ার করতেছে। কি বলছে? আপনার বিষয়ে যে আপত্তি অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সত্য। আরো কি বলতেছে? শুনানিতে উপস্থাপিত অভিযোগ আপত্তি খণ্ডায়নের ক্ষেত্রে আপনার দল উপযুক্ত প্রমাণাদি দাখিল করতে পারেনি। ওই যে আমরা নির্বাচন কমিশনে যে শুনানিতে দিছিলাম যে কাকারে ঠাপ, ওটার ক্ষেত্রে বিপরীতে উল্টাপাল্টা কিছু কইতে পারে নাই। কারণ কি, আমরা কি কি কইছি এগুলাও কিন্তু এখানের ভিতরে চলে আসছে সুন্দরভাবে নির্বাচন কমিশনের এই বক্তব্যে। আরো কি কি বলছে? দলের প্রধান হিসেবে আপনি 7 এপ্রিল 2024 সালে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামে সমবায় সমিতির দায়িত্বশীল নির্বাচিত হন। দেখেন এই যে এই কথাও কিন্তু নির্বাচন কমিশন বলছে, অর্থাৎ ডেস্টিনি ও তার সিস্টার অর্গানাইজেশন এখনও আপনার নিয়ন্ত্রণে। আরও কি বলছে? দলের কমিটি, কার্যালয় ও কর্মকাণ্ড সবকিছু ডেস্টিনি ও ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড কেন্দ্রিক, এবং যে ব্যক্তিদেরকে কমিটি ও 200 জন সদস্য হিসেবে দেখানো হয়েছে তাদের বেশিরভাগই ডেস্টিনির সদস্য। দেখেন কথা কিন্তু সত্য। এই যে এই বাটপাড়ের যে দল করছে কমিটি, ধরেন কেন্দ্রীয় কমিটির মধ্যে কি প্রায় ম্যাক্সিমামই কি ডেস্টিনির ডিস্ট্রিবিউটর না? আবার দেখেন দলের কমিটি বলতেছে, কার্যালয় বলতেছে, এই কার্যালয় মার্যালয় যা দেখায় যে সবই কিন্তু বেশিরভাগই আমাদের ডিস্ট্রিবিউটরের, কারো অফিস, কারো যে বসার জায়গা, কারো এই সেই হাবিজাবি এগুলোরে কিন্তু অফিস হিসেবে দেখাইছে, এবং বেশিরভাগ ডেস্টিনির ডিস্ট্রিবিউটরদেরকে দিয়াই যে কমিটি করছে এই কথাটাও কিন্তু নির্বাচন কমিশন তাদের ফাইন্ডিংসে তুলে ধরছে। আরও কি বলছে? দলটির কোনো রাজনৈতিক কার্যক্রম পরিলক্ষিত হয়নি। আসলেই তো না, মানে নির্বাচন শুরু হওয়ার 2-3 মাস আগে কুক্কুরুকেরা রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনের লেখা দল গঠন করেই আবেদন করে ফেলাইছে। কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কিছু তো পরিলক্ষিত হয় নাই, এই কথা বলছে। মানুষ বছরের পর বছর মিছিল মিটিং কইরা, মানে এই মাথার গাম পায়ে ফেলাইয়া 15-20 বছর ধরে রাজনীতি কইরা কুল পায় না, আর হ্যাঁ শুক্রে 8 দিন নিবন্ধন চাইয়া বইছে। এই কথাটাই বলছে যে দলটির কোনো রাজনৈতিক কার্যক্রম পরিলক্ষিত হয় নাই। আরও কি কি বলছে? দলের প্রধান হিসেবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস, খেয়াল করেন কি বলছে নির্বাচন কমিশন বলতেছে বাটপাড়রে, দলের প্রধান হিসেবে আপনি ডেস্টিনির সাংগঠনিক কাঠামোর উপর ভিত্তি করে একটি রাজনৈতিক দল গঠন করার দুরভিসন্ধিমূলক এবং এর আড়ালে নতুন করে ডেস্টিনির ন্যায় ভিন্ন কোনো পরিকল্পনা বাস্তবায়নের চিন্তাধারা রয়েছে, অর্থাৎ আপনার রাজনীতিতে আসার উদ্দেশ্য ভিন্ন। দেখেন সে যে ডেস্টিনির সাংগঠনিক অবকাঠামোটারে তার রাজনৈতিক অবকাঠামো হিসেবে ব্যবহার করে দলের নিবন্ধনের আবেদন করছিল, এটা কিন্তু নির্বাচন কমিশন ধরে ফেলছে। হ্যাঁ, আমাদের সাউথ কোরিয়ার চংচুং পং, আমাদের বাদল ভাই ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক। লাইভ শেষে কল দিয়েন, কথা আছে। আচ্ছা ভাই, লাইভ শেষ করে ফোন দি মনে। এই তো আমাদের ময়মনসিং এর কিরণ ভাই, ওস্তাদ ঈদ মোবারক। ঈদের দিনেও বাস দিতে ছাড়লেন না, কি কন? বাস দিতেছি না তো, মানে নির্বাচন কমিশন কাকারে যে বাম্বু দিছে ওটা খালি শেয়ার করতেছি। বাম্বু তো আজকে আমরা দিতেছি না, নির্বাচন কমিশনের বাম্বুটা খালি শেয়ার করতেছি আর কি। যাই হোক, কাকারে বাম্বু দেওয়ার আগে ঈদ মোবারক দিয়ে নিছি, তো সমস্যা নাই, মানে আগে ঈদ মোবারক দিয়ে নিছি। তো যাই হোক, যেটা কইতেছিলাম, সে যে ডেস্টিনির সাংগঠনিক অবকাঠামোটারেই জাস্ট রাজনৈতিক অবকাঠামো হিসেবে ব্যবহার কইরা রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন করছে, এটা কিন্তু নির্বাচন কমিশন ধরে ফেলছে। আসলেই তো, খেয়াল করে দেখেন, ডেস্টিনির ডিস্ট্রিবিউটর বাদ দিয়া হিসাব করে দেখেন ওর দলে কয়টা লোক আছে। ওরে 100 লোকও পাইব না, এটা কিন্তু নির্বাচন কমিশন ধরতে পারছে। আরও কি কি বলছে? বাংলাদেশ আম জনগণ পার্টি নামীয় দলকে নিবন্ধন প্রদান করা হলে ডেস্টিনির বিনিয়োগকারীরা তাদের অর্থ ফেরত পাবে না। দেখেন আমরা কিন্তু ফাইন্ডিংসে শুনানিতে এটা কিন্তু বলছিলাম যে আমাদের নির্বাচন, মানে ওই নির্বাচন করুক, সমস্যা নেই, তার সেই অধিকার আছে, করুক, কিন্তু যতদিন পর্যন্ত আমাদের বিনিয়োগের টাকাটা ফেরতের সুনির্দিষ্ট একটা রাষ্ট্রীয় নির্দেশনা আমরা না পাই, ততদিন পর্যন্ত যেন তাকে দলের নিবন্ধন দেওয়া না হয়, এরকম একটা শুনানিতে আমরা প্রস্তাবনা দিছিলাম। কেন দিছিলাম এটা পরের বক্তব্যে কিন্তু চলে আসছে। তার আগে দেখেন, এই যে বাংলাদেশ আম জনগণ পার্টি, আসাদ ভাই আমাদের এক্সিকিউটিভ ফোরাম এর আসাদ ভাই ঈদ মোবারক জানাইছেন। হ্যাঁ, ঈদ মোবারক, ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ। তাহলে দেখেন, বাংলাদেশ আম জনগণ পার্টি নামীয় দলকে নিবন্ধন দিলে ডেস্টিনির বিনিয়োগকারীরা তাদের অর্থ ফেরত পাবে না। এটা আমরা যেরকম বুঝতে পারছি, নির্বাচন কমিশনে কিন্তু বুঝতে পারছে। এবং আরেকটা ফাইন্ডিংস দিছে লাস্টে, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন কি বলছে, বাংলাদেশ আম জনগণ পার্টি নামীয় দলকে নিবন্ধন প্রদান করা হলে আপনার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ উত্থাপন করলে আপনি রাজনৈতিক প্রভাব বিস্তার করে তাদেরকে দমানো এবং মানি লন্ডারিং মামলায় নিজেকে রক্ষা করার প্রচেষ্টা করবেন মর্মে আশঙ্কা রয়েছে। দেখেন, এই ফাইন্ডিংসটাও কিন্তু ওনারা ধরতে পারছে। শুনানিতে আমরা এটাও বলছিলাম যে এই বাটপার তার নিয়ন্ত্রিত মিডিয়া দিয়া আমরা যারা বিনিয়োগ ফেরতের ব্যাপারে সোচ্চার, আমাদেরকে সন্ত্রাসী তকমা দিয়া আমাদেরকে কিন্তু আমাদের উপরে কিন্তু নির্যাতন বা জুলুম চালাইতেছে বা চালাইতে পারে। যেমন দেখেন, আমাদের যে হিরো ভাই, তারপরে যে আমাদের মেজবা ভাই, তাদেরকে এই যে বিভিন্ন মিডিয়া দিয়া, তারও যে এই নিয়ন্ত্রিত মিডিয়া দিয়ে এদেরকে সন্ত্রাসী বানায়া বিভিন্ন রিপোর্ট করাইছিল না। এবং শুধু তাই না, নির্বাচন কমিশনের এই কথাটা যে কতটা সত্য, এটা ওই যে নির্বাচন কমিশনের নিবন্ধন না দেওয়ার পরে বাটপারে একটা সাক্ষাৎকার দিছে না, দেখবেন ওই সাক্ষাৎকারটাই কিন্তু আমাদের এই কথার প্রমাণ পাওয়া যাবে। ওই বাটপারে ওই সাক্ষাৎকারের মধ্যে কি বলছে জানেন? বলছে নির্বাচন কমিশনের শুনানিতে আমরা যারা গেছিলাম আমরা নাকি সন্ত্রাসী, আমাদেরকে নাকি ছিনতাইকারী, আমরা নাকি সন্ত্রাসী। ওই যে এই নির্বাচন কমিশনের নিবন্ধন না পাইয়া ওরা পরে একটা সাক্ষাৎকার দিছিল না, এই যে কয়েকদিন আগে, ওইটা নিয়ে কাজ করতেছি, ওইটা নিয়ে সামনে আরও কিছু কাজ দেখাবো আপনাকে, আপাতত আপনারা ভিডিওটা দেখে নিন। ওই বাটপারে ওই সাক্ষাৎকারে কি করছে, নিবন্ধন না পাইয়া ওই সাক্ষাৎকারে কইছে যে নির্বাচন কমিশন শুনানিতে যাদেরকে তার সামনে বসাইছে, মানে আমগরে যে তার সামনে বসাইছিল, আমরা যে 8-10 জন গেছিলাম, আমরা নাকি ছিনতাইকারী, আমগরে কইছে আমরা নাকি সন্ত্রাসী। তাহলে দেখেন, কথার সাথে কি আমরা যে অভিযোগ দিছি, এই অভিযোগের কি মিল পাইছেন? তো সে তার নিয়ন্ত্রিত মিডিয়া দিয়া আমগরে সন্ত্রাসী তকমা এবং আমগরে বিভিন্নভাবে হ্যারেস যে করতে চায় বা করে, তার প্রমাণ হইল সর্বশেষ যে সে ভিডিওতে বক্তব্য দিছে লাইভে, একটা প্রোগ্রামে যে বক্তব্য দিছে নিবন্ধন না পাইয়া, তার প্রমাণ হইল এটা। তাহলে এবার বুঝেন, আমরা এই কথাটাই নির্বাচন কমিশনকে বলছিলাম যে সে এখনো নিবন্ধন পায় নাই, রাজনৈতিক দলের নিবন্ধন না পাইয়াই আমগো মতো আমরা যারা সোচ্চার আছি বিনিয়োগ ফেরতের ব্যাপারে, আমগরে যেভাবে তার মিডিয়া দিয়া হ্যারেস করতেছে, সন্ত্রাসী তকমা দিতেছে, সে রাজনৈতিক দলে নিবন্ধন পাইলে এই প্রভাব খাটাইয়া আমগো উপরে আরও বেশি স্টিম রোলার চালাইব। এই কথাটা যে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দিছিলাম এবং নির্বাচন কমিশন যে এই কথাটা আমলে নিছে, এটা কিন্তু একদম পুরাপুরি কিন্তু এটা যে আসলে এই যুক্তিসঙ্গত, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল সর্বশেষ এই বাটপারের বক্তব্যে। সে বলছে তার সামনে আমাদের যাদের বসাইছে, আমরা নাকি কেউ ডিস্ট্রিবিউটর না, আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি ছিনতাইকারী। এই বাটপার তোর সামনে যে আমগরে বহানো হয়েছিল, আমরা যারা বইছিলাম, এরা কি সন্ত্রাসী? হিরো ভাই আর 3টা পিএইচডি হলে হিরো ভাই ডায়মন্ড হয়। এই বাটপার, হিরো ভাই কি ডেস্টিনির ডিস্ট্রিবিউটর না? মাল্টিপারপাসের সর্বশেষ ব্যবস্থাপনা কমিটির একজন সদস্য ছিল, সে ডিস্ট্রিবিউটর না? রংপুর থেকে আসছিল যে মোশারফ ভাই, ডাবল পিএইচডি, সে ডিস্ট্রিবিউটর না? পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই ডিস্ট্রিবিউটর না? আমি ডিস্ট্রিবিউটর না? তো এই বাটপার, তুই যে কইলি তোর সামনে যাদের বসানো হয়েছিল এরা সন্ত্রাসী, এরা হলো এই যে এই ছিনতাইকারী, এরা ডেস্টিনির ডিস্ট্রিবিউটর না, তুই যে কথা কইছিলি, এই বাটপার আমরা ডিস্ট্রিবিউটর না? তোরে এমনি গাইল্লাই ঈদের দিন, তারপরও মেজাজ খারাপ হয়ে গেছে, গাইলিতে চাইছিলাম না, ঈদের দিন খারাপ কিছু কইতে চাইছিলাম না। আমগরে কয় আমরা নাকি ডিস্ট্রিবিউটর না। আপনারা শুনেন, ওই যে সর্বশেষ ওই যে একটা সাক্ষাৎকারে কইছিল যে তারে নিবন্ধন না দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন যাদেরকে তার সামনে বসাইছে শুনানিতে, এরা নাকি কেউই ডিস্ট্রিবিউটর না, আমরা বলে ডিস্ট্রিবিউটর না। ওরে বাটপার এমনি কই আমরা। এইবার বুঝেন, নিবন্ধন না পাই এই কয় আমরা ডিস্ট্রিবিউটর না। তাহলে এই বাটপারে নিবন্ধন পাইলে কি কইতো এগুলা সন্ত্রাসী, এই তার মিডিয়া টিডিয়া দিয়ে আমগো উপরে কি হ্যারাসমেন্ট চালাইতো, বুঝেন এবার। এই হইতেছে এই বাটপারের অবস্থা। তো আমগো এই যে এটাই তো তোর জিল্লতি। আগে তোরে দেখলে আমরা সম্মান দিতাম, সালাম দিতাম, কথা কইতাম, তুই কথা কইলে আমরা সবাই চুপ হয়ে যেতাম, আর এখন তোর মুখের উপরে আমরা কথা কই, তোরে বাটপার কই। এটাই তোর শাস্তি, এটাই তোর শাস্তি। নাথিং গোজ আনপেইড। 13টা বছর এই 45 লাখ মানুষের জীবন থেকে তুই কেড়ে নিছস, বাটপার। নাথিং গোজ আনপেইড। কয় আমরা বলে ডিস্ট্রিবিউটর না, কত বড় গ্রেট মাদার চোদ।
নির্বাচন কমিশনের শুনানিতে আমরা যারা গেছি আমরা ডিস্ট্রিবিউটর না, কত বড় বাইঞ্চোদ দেখেন। ঈদের দিন মেজাজ খারাপ করতে চাই নাই, হাসি খুশি মোডে শুরু করছিলাম, কিন্তু দেখেন এই যে এইসব কথা শুনলে কেমনটা লাগে কন্ত ভাই। লাখ লাখ টাকা বিনিয়োগ কইরা ডেস্টিনিতে কাম কাজ কইরা এতদিন ধরে শ্রম সময় মেধা অর্থ দিয়া কাজ কইরা যেতেছি, আর এই বাইঞ্চোদের বাচ্চা কয় আমরা নাকি ডিস্ট্রিবিউটর না। যাই হোক, কুলডাউন ঈদের দিন যেহেতু কুলডাউন। তাহলে এবার বুঝছেন তো নির্বাচন কমিশন কেন ওরে নিবন্ধন দেয় নাই। আবার এই বাটপারে তার সাক্ষাৎকারে দেখলাম কয় নির্বাচন কমিশনের ঘটে নাকি বুদ্ধি নাই, ও মানে দুনিয়ার কারো মাথায় বুদ্ধি নাই, ওর হোগা ভর্তি বুদ্ধি লয়ে বয়ে রয়েছে। আবার কয় নির্বাচন কমিশনের লোকেরা নাকি আইন বুঝে না, ওই বাল বুঝে। এই বাটপারে এভাবেই এই গত 2000 সাল থেকে 2012 সাল এই 12 বছর বাংলাদেশের প্রত্যেকটা স্টেট অর্গানোগ্রামরে আন্ডার এস্টিমেট করছে এবং যা তা খুশি উল্টাপাল্টা কইছে, দেখেই 12 সালে ওরে চোদন দিছে স্টেট অর্গান। কয় নির্বাচন কমিশনে যারা এরা নাকি আইন বুঝে না, এদের ঘটে নাকি বুদ্ধি নাই। হ্যাঁ, নির্বাচন কমিশনের ভুল ধরে। নির্বাচন কমিশনে যারা এই যে বিসিএস ক্যাডার এই সচিব বা অন্যান্য যারা, এরা কি তোর মতো মুরুক্ষ চোদা, তোর মতো ইন্টার পাস ভুয়া ডক্টরেট বাইঞ্চত? হেলা ইন্টার পাস তো ইন্টার পাস ভাই, এরপরে আবার এখন ডক্টরেট ডিগ্রি লাগাইছে, 400 পৃষ্ঠার বলে থিসিস লেখছে, বাল ফালাইছে থিসিস লেখছে। নির্বাচন কমিশনের লোকগুলারে কয় এরা অশিক্ষিত, কয় এরা নাকি ঘটে বুদ্ধি নাই, এরা নাকি আইন বোঝে না। বাংলাদেশের কেউ আইন বোঝে না, তুই বাল ফালাইয়া মানে আটি বান্দা ফালাইছস। এর লেগেই বুঝছেন 12 সালে কেন রাষ্ট্র ওরে ধৈরা চোদন দিছে, বুঝছেন তো। এবার হাসিনার তো ওরে আরো বেশি ধরা দরকার ছিল, কারণ তার অনেকগুলো কার্যক্রমই ছিল রাষ্ট্রদ্রোহী কাজ। যাক, ওইদিকে আর যাইতেছি না। আমগরে কয় আমরা বলে ডেস্টিনির ডিস্ট্রিবিউটর না, ডিস্ট্রিবিউটর না। সামনে আরো দিন আইতাছে, ওয়েট কর, তোর লেগে আরো কি কি রেডি হইতেছে তুই তো কল্পনাও করতে পারতেছস না। ইউ কান্ট ইমাজিন বাট পার কি আসতেছে তোর জন্য। যাই হোক, আমাদের কিরণ ভাইয়ের কবিতা দেখলে তো ভালোই লাগে। কিরণ ভাই লাগছে কাকা হালায় শৈলে তোলো জ্বালা, চলেন যে দিয়ে আসি জুতার মালা। ভাই ওরে জুতার মালা দিলেও লাভ নাই, জুতার মালা দিলে জুতার মান সম্মান নষ্ট হইব। ওরে গুয়ালা জুতার তলায় গু লাগাইয়া ওর গলায় দিতে হইব। লাজ শরম নাই তো এটার। যাই হোক, বাদ দেন বাটপারের কথা, কইলেই মেজাজ খারাপ হয়। ঈদ মোবারক পর্ব দিয়া শেষ করে দিব। প্রথমেই ঈদ মোবারক আমাদের অনারেবল কমরেড, আমাদের তারুণ্যের আইকন এবং ডেস্টিনির এই বর্তমান সময়ে ডেস্টিনিকে আজকে একটা সম্পূর্ণ রানিং একটা প্রতিষ্ঠান হিসেবে গত 1 বছরের পরিক্রমায় যিনি আমাদেরকে একটা রানিং প্রতিষ্ঠান হিসেবে ডেস্টিনিকে আমাদের হাতে তুলে দিচ্ছেন এবং আমাদের কর্মসংস্থান আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন, আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন, ওনার প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কমরেড, আপনার প্রতি লাল সালাম এবং আপনাকে ঈদ মোবারক। এই জন্য ঈদ মোবারক আরও বেশিভাবে বলতে চাই। দেখেন, এই মুহূর্তে আমার কাছে যে টাকা আছে এর ভিতরে কিছু টাকা পারিবারিক টাকা, কিছু টাকা আমার ব্যক্তিগত বিজনেসের টাকা, আবার ডেস্টিনির কিছু টাকাও আমার পকেটে কিন্তু আছে। তার মানে দেখেন, এই ঈদ আমি করতেছি যে টাকাটুকা লইয়া, এর ভিতরে কিছু টাকা ডেস্টিনিরও আছে। তার মানে কি, ডেস্টিনির টাকার কিছু হইলেও এই ঈদে আমার পকেটে ঢুকছে, যেটা গত 13 বছরে ঢুকে নাই। তার মানে একটা রানিং প্রতিষ্ঠান 13 বছর পরে ডেস্টিনিকে একটা রানিং প্রতিষ্ঠান হিসেবে আবার আমাদের কাছে ফিরে দেওয়ার জন্য কমরেড জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি লাল সালাম এবং কমরেড আপনাকে ঈদ মোবারক। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমাদের যে সকল 12 জন শেয়ার হোল্ডার মাস 3 আগে একটা ডেসপারেট ডিসিশনের মাধ্যমে ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রমকে রেগুলার স্টেটমেন্ট কন্টিনিউ করার একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই 12 জন শেয়ার হোল্ডারের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আপনাদেরকেও ঈদ মোবারক। যে 5 জন হেড অফ অপারেশন আমাদেরকে ডেসপারেটলি এই মুহূর্তে সার্ভিস দিয়ে যাচ্ছেন ডেস্টিনির সার্বিক কার্যক্রমের ক্ষেত্রে, আপনাদের প্রতিও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আপনাদের প্রতিও ঈদ মোবারক জানাই। ঈদ মোবারক জানাই আমাদের 3 জন ফাউন্ডার ডিরেক্টর, যারা প্রবাসে থাকা অবস্থায়ও ডেস্টিনির কার্যক্রমকে আজকের এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে শ্রম, সময়, মেধা, অর্থের সার্বিক সমন্বয়ে ডেস্টিনিকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পারলে কিন্তু বাটপারি
ওই বাটপারের মতো ওনারাও চাইলে নিউট্রাল হয়ে বসে থাকতো। বাটপার যেভাবে 13 বছর এটারা আটকে রাখছে যে হ্যাঁ না হ্যাঁ এটা চালাইতে দিব না, হ্যাঁ না হ্যাঁ এটা চালাইতে দিব না, ওনারাও চাইলে এটা কিন্তু করতে পারতো। বাট ওনারা এটা না করে ওনারা কিন্তু দেখেন ওনাদের পদ পদবিকে ছেড়ে দিয়ে নতুন বোর্ড গঠনে সহায়তা করে নতুন বোর্ডকে দিয়ে ডেস্টিনি চালু করে দিছে। এই যে আমাদের 3 জন ফাউন্ডার ডিরেক্টর, জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আপনাদেরকেও ঈদ মোবারক জানাই। গভীরভাবে আজকের এই ঈদের দিনে স্মরণ করি আমাদের শ্রদ্ধাভাজন প্রয়াত মুরব্বী লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক। কারণ আজকে এই যে 2, 4, 5, 10 টাকা হইলেও যে ডেস্টিনির টাকা আমাদের পকেটে ঢুকতেছে, অনেকের পকেটে ঢুকতেছে, এইটার একটা উল্লেখযোগ্য ভূমিকার ক্ষেত্রে 2018 সালের তলবি সভা থেকে শুরু করে আজকে পর্যন্ত ডেস্টিনিকে এই যে কামব্যাক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রেখেছেন, তাদের মধ্যে সর্বাগ্রে যাদের নাম বলতে হবে তার মধ্যে উনি একজন, আমাদের প্রয়াত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত। ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং ওনার মহান রাব্বুল আলামিন যেন ওনাকে ওনার রহমতের চাদরে আবৃত করে রাখেন, এই কামনা করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইদের প্রতি। 2018 সালের পর থেকে ডিস্ট্রিবিউটর স্বার্থ সংরক্ষণে এবং ডিস্ট্রিবিউটর স্বার্থ রক্ষায় যারা অক্লান্ত পরিশ্রম করে আলিস সেন্টারের কার্যক্রমকে কন্টিনিউ করে গেছেন দীর্ঘ সময় ধরে, আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই, আরও যারা দায়িত্বশীল আছেন, ওয়াসিম ভাই আছেন, হিরু ভাই, সাইদ ভাই, আসাদ ভাই, এমদাদ ভাই সহ পিএইচডি ফোরামের আরও যারা দায়িত্বশীল আছেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে বাটপার ওনাদেরকে অনেক হুমকি দিছে কিন্তু তার দালালগুলার দিয়া মেরে ফেলবে, কেটে ফেলবে, এই করবে, মাথা ফাটাই দিবে, আলিস সেন্টারে আসলে মাথা ফাটাই দিবে, এই ধরনের অনেক হুমকির মুখে এই পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইরা আমাদের ডিস্ট্রিবিউটরদের স্বার্থ সংরক্ষণের জন্য জীবনের ঝুঁকি নিয়ে আজকে ডেস্টিনিকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে ওনাদের যথেষ্ট অবদান আছে। আজকে আমরা যে প্ল্যাটফর্মে বসে কথা বলতেছি, আজকে আমরা যে প্ল্যাটফর্মে বসে কাজ করতেছি, যা টুকটাক ডেস্টিনি থেকে যে কম বেশি যারাই আমরা ইনকাম করতেছি, এই ক্ষেত্রে ওনাদেরও যথেষ্ট অবদান আছে। আমাদের সেই পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইদেরও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, একই সাথে স্যালুট জানাই এবং একই সাথে পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইদের প্রতিও ঈদ মোবারক জানাই। আমাদের খুলনার ডেডিকেটেড আমাদের একজন শুভাকাঙ্ক্ষী অপু ভাই ঈদ মোবারক জানাইছেন। অপু ভাই, আপনাকেও ঈদ মোবারক এবং আপনার নতুন দায়িত্ব, খুলনা বিভাগীয় যেই দায়িত্ব নিয়ে আপনি কাজ শুরু করছেন, ঈদের পর থেকে হয়তো বা আরও গতিশীল হবে আপনার কাজ। আপনার নেতৃত্বে খুলনা বিভাগের ডিস্ট্রিবিউটররা তাদের কাস্টমার সার্ভিস খুব ভালোভাবে পাবে, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আপনি এগিয়ে যান। আমাদের সিনিয়র পিএইচডি আনোয়ার সবুজ ভাই ঈদ মোবারক জানাইছেন। জি সবুজ ভাই, আপনাকেও ঈদ মোবারক। তো এর বাইরে ধন্যবাদ জানাবো আমাদের আরও যে সকল দায়িত্বশীল যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে কোম্পানির কার্যক্রমকে সার্বিকভাবে গতিশীল করার লক্ষ্যে সারা বাংলাদেশব্যাপী আমাদের যে সকল শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা জেলা ভিত্তিক, থানা ভিত্তিক, তার যার যার জেলাকে গোছাচ্ছেন, থানাকে গোছাচ্ছেন এবং ডিস্ট্রিবিউটরদেরকে সংগঠিত করার মাধ্যমে যারা ডেস্টিনিকে আবার নতুনভাবে গতিশীল করছেন, সেই সকল ভাইদের প্রতিও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং একই সাথে ঈদ মোবারক জানাচ্ছি আমাদের শুভাকাঙ্ক্ষী যারা বিভিন্নভাবে ক্যামেরার পেছন থেকে যারা বাটপারের বিভিন্ন আকাম কুকাম এবং তার যত কুকর্ম এগুলো আমাদের সামনে তুলে ধরছেন এবং আমাদেরকে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করছেন, সেই সকল শুভাকাঙ্ক্ষী পর্দার পেছনের শুভাকাঙ্ক্ষী ভাইদের প্রতিও জানাই অশেষ ধন্যবাদ এবং ঈদ মোবারক। আমাদের জয়পুরহাটের ডেডিকেটেড লিডার আমাদের মাসুম রেজা ভাই লিখছেন, মনের জ্বালা ভাই, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ভাই, মনের জ্বালা কি কম, এই বাটপাড়ি দেখলে ভাই মেজাজ খারাপ হয়ে যায়, মানে কি কম ভাই। যাই হোক, মাসুম রেজা ভাই, আপনি জয়পুরহাট জেলাটারে যেভাবে গোছাইতেছেন চালাই যান, জয়পুরহাট জেলাটারে আরও গতিশীল করেন, ডেস্টিনির দুর্গ হিসেবে জয়পুরহাট জেলাকে আপনি তৈরি করেন, এই প্রত্যাশা রইল। এনিওয়ে, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কিছু কথা বইলা শেষ করে দিব। বিনিয়োগকারী ভাইয়েরা, আসলে দেখেন আপনাদের অবস্থান থেকে আপনারা অনেকেই যে জিগান যে আসলে আপডেট কি, অ্যাকচুয়ালি ডেস্টিনির আর কোনো আপডেট নাই, সব আপডেট দিয়ে দেওয়া হয়েছে। আমি আগেই কইছি ডেস্টিনির সার্ভার ওকে, ডেস্টিনিতে কাজ করলে এখন প্রোডাক্ট পাওয়া যায়, প্রোডাক্ট সেল করলে কমিশনও পাওয়া যায়, ইনকামও পাওয়া যায়, আবার টিম মিটিং করতে পারতেছেন, অফিসও খোলা, সার্ভারও ওকে, আইডি কার্ডের অর্ডার করতে পারতেছেন, প্রোডাক্ট অর্ডার করতে পারতেছেন, সব কিছুই করতে পারতেছেন। আমগোর এই যে আমার একজন জিগরি ওস্তাদ দেয়া পড়ছে,
রফিকুল ইসলাম। ওস্তাদ ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ওস্তাদ সময় সুযোগ করে আয়া পড়েন, এলাকায় ইল্লাকায় ইল্লাকায় মহল্লায় পাড়া মহল্লায় আয়া পড়েন, পুড্ডু খাওয়া মনে। যাই হোক, লাইভে একটু দোয়া করে দেন। হ ওস্তাদ, দোয়া তো করতেছি, দোয়া করতেছি, বাকি দোয়া সাক্ষাতে করবো না। আহেন আহেন আহেন, এক লগে দোয়া খায়ের হইব না, অনেক কিছু হইব না, আয় পড়েন। আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের ডেডিকেটেড পিএইচডি মনির ভাই, জি মনির ভাই আপনাকেও ধন্যবাদ এবং ঈদ মোবারক। এবং আশা করি চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটা ডেস্টিনির দুর্গ হিসেবে তৈরি করার ক্ষেত্রে মনির ভাই আশা করি আপনিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তো যাই হোক, ডেস্টিনির ডিস্ট্রিবিউটরদের যে এটা কইতেছিলাম, ডেস্টিনির আর কোনো আপডেট নাই, সব আপডেট হয়ে গেছে। দুইটা আপডেট খালি বাকি, ট্রি প্ল্যান্টেশনের টাকা আমরা কেমনে পাবো, আর মাল্টিপারপাসের টাকার বিষয়ে কি হইব। এই দুইটা বিষয় আদালতের সাথে রিলেটেড, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের মালিক পক্ষের সাথে সমন্বয় করব। আর ওই যে বাটপার গোষ্ঠীর দৌড়ের উপরে রাখার মাধ্যমে রাষ্ট্রের স্টেট অর্গানের সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের এই দুইটা প্রতিষ্ঠানের বিনিয়োগের টাকা কিভাবে ফেরত পাওয়া যায় সেই ব্যাপারে আমরা যার যার অবস্থান থেকে সোচ্চার থাকব। পাশাপাশি বিনিয়োগ ফেরতের প্রক্রিয়ার দিকে আমরা মনোযোগ দেওয়ার পাশাপাশি আসেন আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রমে মনোযোগ দেই। ডেস্টিনিকে আমরা আমাদের পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে এই দায়িত্ব আমাদেরই পালন করতে হবে। ডেস্টিনিতে এখন আমাদের এই বর্তমান নবযুগের ডেস্টিনিতে আর কোনো বাটপারি চলবে না ইনশাল্লাহ। নবযুগের এই ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, নবযুগের এই ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, নবযুগের এই ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর আমরা যারা ডেস্টিনিতে এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম চালাইতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপের না।